আপনার স্বামী জানতে পারলে তখন কি হবে? জানতে পারবে না, কারণ তিনি কাজের সূত্রে বাইরে গেছেন। এটা আপনি কি বলছেন? স্বামী কি আপনাকে কখনো সুখ শান্তি দেননি? না, তুমি আমার একাকিত্ব একটু কমিয়ে দাও। আমি অনেক দিন ধরে খুব একা। আমি আপনার কথা মেনে নিতে পারি, কিন্তু যদি আপনার স্বামী জেনে যায় তাহলে? আমার স্বামী আর আগের মতো নেই। তিনি আর আমাকে সুখ দিতে পারেন না। বন্ধুরা, মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের উঁচু উঁচু অট্টালিকাগুলোর ছায়ায় এক সোজাসাপটা ও সৎ ভারতীয় যুবক সুরাজ শর্মা নিজের হৃদয়ে আশা আর ভালো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এক ধনী শিল্পপতি পরিবারের বাড়িতে সে কাজ করত। তার দিন কাটত বড় বড় অফিসের নথিপত্র পৌঁছে দেওয়া, বাড়ির নানা ধরনের কাজ সামলানো আর নানা ধরনের পরিশ্রমের কাজ তাকে করতে হতো। সে সেখানে শুধু একজন চাকর ছিল না, বরং সেই বিশাল বাংলোর দৈনন্দিন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ তার দায়িত্বে ছিল। এক সন্ধ্যায় যখন সুরজ তার কাজ শেষে বাড়ি ফিরবে, ঠিক তখনই হঠাৎ বাড়ির পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন এলো। শিল্পপতি রাজীব মালহোত্রার স্ত্রী নন্দিনী মালহোত্রার শরীর ভালো লাগছিল না। সুরজকে তার কাছে ডেকে পাঠালেন এবং বললেন যে আজ তার সুরজকে সাহায্যের জন্য দরকার। সুরজ এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল এবং অজান্তেই রাজীবের দিকে তাকালো। রাজীব ক্লান্ত শরীরে নিজের ঘরের দিকে যেতে যেতে শুধু এটুকুই বললেন, সুরজ, বৌমনির খেয়াল রেখো। এই মুহূর্তটি সুরজের জন্য খুব বড় হয়ে উঠল, যেন সে এই বিশাল বাংলোর ভেতর বন্দী হয়ে পড়ল। এখানে নন্দিনী তার সৌন্দর্য ও যৌবন থাকা সত্ত্বেও হৃদয়ের গভীর একাকিত্বে ডুবে থাকতেন। রাজীব মালহোত্রার ভালোবাসা ছিল গভীর, কিন্তু তাতে অধিকার বোধ ছিল বেশি। তিনি বলতেন নন্দিনী তার ঘরের লক্ষ্মী, কিন্তু নন্দিনী জানতেন তিনি আসলে একটি সোনালী খাঁচার পাখি। এই পুরো বাড়িতে একজনই ছিল যে সত্যি সত্যি তার দম বন্ধ করা কষ্টটা বুঝতে পেরেছিল। সে ছিল সুরজ শর্মা। সুরজের সরলতা, তার সততা আর তার নরম ব্যবহার নন্দিনীর হৃদয় ছুঁয়ে যেত। সুরজ বিহারের এক ছোট গ্রাম থেকে মুম্বাই এসেছিল এবং 2 বছর ধরে সে এখানেই কাজ করছিল। ঘর পরিষ্কার করা, বাগান দেখা, গাড়ি চালানো। ধীরে ধীরে নন্দিনী সুরাজের মধ্যে এক আলাদা সত্যতা দেখতে পেলেন। এমন একজন মানুষ যে কোনো লোভ ছাড়াই, কোনো অহংকার ছাড়াই শুধু নিজের পরিশ্রমে বেঁচে আছে। নন্দিনী তাকে দেখলে নিজের পুরনো স্বাধীন জীবনের কথা মনে করতে শুরু করতেন, আর সুরাজ চুপচাপ নিজের দায়িত্ব পালন করেই যেত। সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না এক সন্ধ্যায় নন্দিনী প্রথমবার তাকে নিজের কাছে ডাকলেন। সেই মুহূর্ত থেকেই সবকিছুর রং বদলে গেল। রাজীবের গাড়ি পরিষ্কার করা সুরাজের দৈনন্দিন কাজের মধ্যেই পড়ত, কিন্তু ধীরে ধীরে নন্দিনী তাকে আলাদা করে লক্ষ্য করতে শুরু করলেন। তার সততা, শান্ত হাসি আর তার সহজ হিন্দিতে বলা কথা নন্দিনীকে তার পুরনো স্বাধীন জীবনের কথা মনে করিয়ে দিত। মুম্বইয়ের ঝলমলে ফ্যাশন দুনিয়ায় একসময় নন্দিনী ছিলেন খুবই নামকরা এক ফ্যাশন ডিজাইনার, কিন্তু রাজীব মালহোত্রার সঙ্গে বিয়ের পর ধীরে ধীরে তিনি এই বাংলোর ভেতর বন্দী হয়ে পড়েন। রাজীব তখন 55 বছরের মানুষ, শিল্প কারখানা আর রিয়েল এস্টেটের ব্যবসা করে অসম্ভব ধনী হয়েছিলেন এবং নন্দিনীর থেকে প্রায় 20 বছরের বড় ছিলেন। তার ভালোবাসা গভীর ছিল, কিন্তু তাতে অধিকার বোধ ছিল বেশি। যখন রাজীব মিটিংয়ে ব্যস্ত থাকতেন তখন নন্দিনী সুরজকে ডাকতেন, সুরজ, এসো, এই কফিটা খাও, আজ আবহাওয়া খুব ভালো। সুরজ লজ্জা পেয়ে পাশে বসত। তারপর কথা শুরু হতো। সুরজ নিজের গ্রামের গল্প বলতো, ছট পূজার আলো, আম গাছের ছায়া, মাটির গন্ধ। নন্দিনী মৃদু হাসতেন, তোমার কথা আমাকে আবার স্বাধীন মনে করায়। এখানে সবকিছু দামি, কিন্তু মনটা শূন্য। সুরজ লজ্জা পেয়ে বলতো, ম্যাডাম, আপনি তো বাড়ির লক্ষ্মী, সাহেব আপনাকে খুব ভালোবাসেন। নন্দিনীর চোখে হালকা বিষণ্ণতা নেমে আসত। ভালোবাসা, এটা তো বন্দিত্ব। সুরজ, তুমি বুঝো তো? সুরজ চুপ করে যেত। তার বিশ্বাসই হতো না যে যার কাছে সব কিছু আছে সে নিজেকে এত বন্দী মনে করতে পারে। নন্দিনী নিজের ভারী সোনার চুড়িগুলোর দিকে তাকিয়ে গভীর শ্বাস নিলেন।
আমি এখানে রানী নই, আমি একটা প্রদর্শনীর জিনিস, সোনালী খাঁচার অংশ। সুরজ, তুমি যখন হাসো তোমার চোখে যে স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতা আমি কখনো পাইনি এই বাড়িতে আসার পর। হঠাৎ নন্দিনী উঠে ঘরের কোণে রাখা একটি পুরনো কাঠের ছোট বাক্সের কাছে গেলেন। সুরজ দেখল, তিনি ধীরে বললেন, কাল রাতে রাজীব দিল্লিতে সফরে যাচ্ছেন। আমার হাতে মাত্র একটাই সুযোগ, আমি এই বন্দিত্ব থেকে বেরোতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে, নাকি আমাকে এখানেই ভেঙে যেতে হবে? রাত আরো গভীর হচ্ছিল। সুরজ ধীরে উত্তর দিল, জি ম্যাডাম, আমি আপনাকে সাহায্য করব। বলুন আমাকে কি করতে হবে। সেই রাতে সুরজ তার সততা আর মানবিকতাকে সব বিপদের ঊর্ধ্বে রাখল। মুম্বাইয়ের আকাশ যখন গভীর রাতে নিস্তব্ধ হয়ে গেল আর রাজীবের গাড়ির শব্দ দূরে মিলিয়ে গেল, তখন সুরজ নিঃশব্দে নন্দিনীর প্রতিটি নির্দেশ পালন করল। সে জানত সামান্য একটি ভুলই দুজনের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। ভোর হতেই নন্দিনীর পরিকল্পনার প্রথম অংশ সম্পন্ন হল। পরদিন সকালে সূর্যের আলো পুরোপুরি ছড়ানোর আগেই সুরজ রান্নাঘরে নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ পেছন থেকে ধীর কণ্ঠে আওয়াজ এলো, সুরজ, সুরজ, আমার খুব দুর্বল লাগছে, তাড়াতাড়ি কিছু ওষুধ বানিয়ে আনো। নন্দিনীর কণ্ঠে আদেশ ছিল, কিন্তু তার সঙ্গে এক অদ্ভুত আশা আর ভয়ও লুকিয়েছিল। সুরজ বুঝে গেল ওষুধ শুধু একটা অজুহাত, বাড়ির অন্য কর্মচারী আর নিরাপত্তার লোকদের চোখ এড়ানোর উপায়। সুরজ সঙ্গে সঙ্গে নন্দিনীর ঘরে গেল। জি ম্যাডাম, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। ঘরে ঢুকে সে দরজাটা আস্তে করে ভেতর থেকে বন্ধ করল। সঙ্গে আনা চায়ের কাপটা টেবিলে রাখল। পরদিন সকালে নন্দিনী যখন পর্দা সরালেন, তখন তার মুখে ক্লান্তি আর অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি ধীরে সুরজকে ডাকলেন, সুরজ, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ভেতরে কিছু ঠিক লাগছে না। সুরজ কোনো প্রশ্ন না করে মাথা নুইয়ে বলল, জি ম্যাডাম, আমি এক্ষুনি গাড়ি বের করছি। কিছুক্ষণের মধ্যেই সাদা রঙের বিলাসবহুল গাড়িটি বান্দ্রা থেকে বড় একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা দিল। হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে বললেন, অতিরিক্ত মানসিক চাপই সব সমস্যার মূল। রাতে নন্দিনী ওষুধ খেতে খেতে বললেন, সুরজ, আজ তুমি আমার কাছেই থাকো, রাতটা খুব ভারী লাগছে, একা থাকতে ভয় করছে। সুরজের মনে দ্বন্দ্ব শুরু হলো। তার গ্রামের বাড়ি, মায়ের কথা মনে পড়ল। সেবায় সবসময় মর্যাদা রাখতে হয়, নইলে সেবা অপূর্ণ থেকে যায়। নন্দিনী ধীরে বললেন, তুমি খুব শান্ত, নিজের কথা কখনো বলো না। সুরজ হালকা হাসল। যার মনে কষ্ট থাকে তার কথা ঈশ্বর নিজেই শোনেন। এই কথা শুনে নন্দিনীর চোখ ভরে উঠল। তাহলে কি ঈশ্বর আমার কথাও শুনবেন? এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।